এর পরের চ্যাপ্টার পড়ছি ব্যতিক্রমী মেয়েটি, পৃষ্ঠা 31। পৃষ্ঠা 30-এ ছবি দেওয়া আছে। একজনকার পেছনে আরেকজন, দুজন মেয়ে। একজনের হাতে, প্রথম জনের হাতে কমণ্ডলু, এক হাতে কমণ্ডলু আর এক হাতে ত্রিশূল, আর দ্বিতীয় জন তার পেছনে একটা লাঠি কাঁধের মধ্যে নিয়ে। দুজনেরই খালি পা। পৃষ্ঠা 31 পড়ছি ব্যতিক্রমী মেয়েটি। শৈশবে পিতৃহারা সুধীরার জীবনে বড় দাদা দেবব্রতই পিতার স্থান নিয়েছিলেন। দাদার অত্যন্ত স্নেহ ছিল কনিষ্ঠা ভগ্নীটির প্রতি। তিনি নিজের মনের মতো করে ছোট বোনটিকে গড়ে তুলেছিলেন। দাদার আদর্শ প্রেরণায় সুধীরার মনেও অন্যান্য মেয়েদের গতানুগতিক জীবনধারার বদলে স্বতন্ত্রভাবে জীবনযাপনের ইচ্ছা দানা বাঁধছিল। দাদার প্রভাব সুধীরার জীবনে বিশেষ ফলপ্রসূ হয়েছিল। স্বদেশব্রতী দেবব্রতের কাছে অনেক বিখ্যাত ব্যক্তির যাতায়াত ছিল। শুধু কলকাতা নয়, তাদের গোপনীয় কাজের ডেরা ছিল দেবব্রতর জেজুর গ্রামের নিভৃত বসতবাটিটিও। তাঁদের অসীম দেশপ্রেম, দেশের কল্যাণে সর্বস্ব ত্যাগের দৃঢ় সংকল্প, স্বদেশের মুক্তির জন্য প্রতিনিয়ত চিন্তাভাবনা এবং দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সুচিন্তিত আলোচনা সুধীরার কিশোরী মনে গভীর ও স্থায়ী ছাপ ফেলেছিল। বাড়িতে শ্রী অরবিন্দ, ভূপেন দত্ত প্রমুখ বিপ্লবীদের দেশ স্বাধীন করার সংকল্পপূর্ণ অগ্নিগর্ভ আলোচনা সুধীরাকে উদ্দীপিত করত। এর প্রভাবে তার, পৃষ্ঠা 32 এলাম, চরিত্রে যে স্বাতন্ত্র্য ফুটে উঠেছিল তা অনন্য সাধারণ। দেবব্রত চাইতেন ভগ্নীটি নির্ভীক, স্বাধীন ও স্বাবলম্বী হয়ে উঠুক। সালে 15 বছর বয়সে মাকেও হারালেন পিতৃহারা মেয়েটি। 1904 সালে দেবব্রত দেশবাসীর মনে স্বাধীনতা সংগ্রামের চেতনা জাগ্রত করতে বক্তৃতা দেওয়ার জন্য পুরী, কটক প্রভৃতি স্থানে গিয়েছিলেন। সদ্য মাতৃহারা ভগ্নীটির মনের অবস্থা বুঝে তাকেও সঙ্গে নিলেন। তখনকার দিনের প্রথা অনুযায়ী বোনকে ঘরের মধ্যে অবগুণ্ঠনের আড়ালে না রেখে দূর থেকে নির্দেশ দিয়ে একা পাঠালেন রেলের টিকিট কাটতে। শেখালেন রাস্তাঘাটে একা কিভাবে চলতে হয়। দাদা চেয়েছিলেন ভবিষ্যতে সে যেন একাকী স্বাধীনভাবে চলাফেরা করতে সমর্থ হয়। সুধীরাও দাদার শিক্ষায় হয়ে ওঠেন সতেজ, স্বাধীন, স্বাবলম্বী এবং বিপুল উৎসাহে ভরপুর। স্বদেশী কাজে সব রকম সাহায্য করতে সদা প্রস্তুত, সদা তৎপর। স্বামীজির ছোট ভাই ভূপেন দত্তের লেখায় পাওয়া যায়, ভগিনী সুধীরা বিপ্লবীদের বিশেষ শ্রদ্ধা করতেন এবং নানাভাবে তাদের সাহায্য করতেন। কারণ স্বদেশ বিপ্লবের সময় ঘরের মেয়েরা চরকা কাটা, লুকিয়ে অস্ত্রোপচার, বিপ্লবীদের আত্মগোপনে সহায়তা ইত্যাদি স্বদেশী কাজে আত্মনিয়োগ করেছিল। সুধীরাও সামিল হয়েছিলেন এই কাজে। ফলে একদিকে যেমন স্বাধীনচেতা মনোভাব বিকশিত হয়েছিল, পৃষ্ঠা 33 এলাম, অন্যদিকে তেমন দেশ ও দশের প্রতি নিঃস্বার্থ প্রেম তাকে দুর্লভ চরিত্রের অধিকারী করে তুলেছিল। মায়ের মৃত্যুর পর মিশুকে বালিকাটি দিন দিন যেন উদাসী হয়ে উঠলেন। মৃত্যু চিন্তা তার স্বদেশ প্রেমের মোড় ঘুরিয়ে দিল। ঈশ্বরের প্রতি সীমাহীন আকর্ষণ দিন দিন বাড়তেই থাকল। বৈরাগ্যের প্রেরণায় সমাজের কঠিন শৃঙ্খল উপেক্ষা করে সুধীরা মাত্র 16 বছর বয়সে জগন্নাথ দেবের দর্শন মানসে পুরীর তীর্থপথে যাত্রা করেন। সঙ্গিনী ছিল তার প্রিয় পিস্তুত বোনটি। তখন পুরীর সঙ্গে রেলপথে কোনো যোগাযোগ ছিল না।
পায়ে হেঁটেই বন জঙ্গলের মধ্যে দিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করতে হতো, কিন্তু সাহসিনী কন্যাটিকে কোনো অসুবিধাই নিরস্ত করতে পারেনি। ত্রিশূল কমণ্ডলু হাতে গেরুয়া বস্ত্রে সজ্জিত হয়ে ত্যাগীর বেশে পথে নামলেন উদাসিনী সুধীরা। দুঃসাহসী যাত্রী। পথে এক দুষ্ট ব্যক্তি মন্দ অভিপ্রায়ে তাদের অনুসরণ করছে বুঝতে পেরে ত্রিশূল দিয়ে তাকে ভয় দেখিয়ে নিবৃত্ত করেন। ঈশ্বর নির্ভরতা তার চরিত্রে এক অসাধারণ দৃঢ়তা ও মানসিক বলের সঞ্চার করেছিল, আর তাকে করে তুলেছিল অসীম সাহসী। এই ছবিটাই পাশে দেওয়া আছে, দুজন যাচ্ছে, গেরুয়া পরা, হাতে একটা ত্রিশূল কমণ্ডলু, সামনের জনই সুধীরা, আর অন্যজন তার বন্ধু না, পিস্তুত বোন। আর 5 জনের মতো ঘর সংসার নিয়ে জীবন কাটানো সুধীরার পৃষ্ঠা 34 এলাম, পক্ষে সম্ভব ছিল না। ব্যতিক্রমী মনোভাবের ফলে তাঁর অন্তরে ধ্বনিত হতো অনন্তের সুর। ঐশ্বর্য ও বিলাসিতার পরিবর্তে অবাধ মুক্ত জীবনী এই বালিকাটির কাছে প্রিয়, অত্যন্ত আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত হয়ে উঠেছিল। স্নেহময় দাদাও বুঝতে পেরেছিলেন যে তার এই তেজস্বিনী বোনটি সংসারের বন্ধনের জন্য নয়। বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত দেবব্রত তখন অরবিন্দের সঙ্গে যোগাযোগ ছিল। দেবব্রতর যেমন অরবিন্দের সঙ্গে যোগাযোগ ছিল, তেমনি ভগিনী নিবেদিতার সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাই স্বামীজির আদর্শে প্রাণিত ব্যতিক্রমী দাদা তার স্নেহের ছোট বোনের জীবনের সুর বেঁধে দিতে চাইলেন উচ্চ আদর্শে। ভারতবর্ষের নারী জাতির শিক্ষার উন্নতিকল্পে অঞ্জলি দিলেন ব্যতিক্রমী বোনটিকে। নিয়ে এলেন ভারতীয় নারী শিক্ষা প্রসার ব্রতে নিবেদিত প্রাণ ভগিনী নিবেদিতার স্বপ্নের বিদ্যালয়ের পাদপীঠে, বাগবাজারে। এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো, 34 চ্যাপ্টার। এরপর 35-এ ছবি দিয়েছে একটা, বর্তমান নিবেদিতা বিদ্যালয়। সব মেয়েরা ব্যাগ নিয়ে যাচ্ছে, স্কুলের প্রথম নিবেদিতা বিদ্যালয়ের ভেতরে ঢুকছে, সেটারই ছবি দিয়েছে এখানে, পৃষ্ঠা 35-এ। তারপরে পৃষ্ঠা 36-এ মনে হয় রামকৃষ্ণ দেবের ছবি, সামনে একজন মহিলা বসে আছে, আর ওপাশে অনেক লোকেরা বসে আছে। উনি হাত তুলে কিছু বলছেন, রামকৃষ্ণদেব। এই ফাইলটি এখানেই শেষ করলাম। পৃষ্ঠা 37 থেকে পড়ব নির্দেশিকা।